Hello students, how are you all? I hope that যে তোমরা মোটামুটি ভালো আছো, কেননা এই পিরিয়ডে খুব বেশি ভালো থাকা তো আর পসিবল না। আর আমরা কোভিড-19 এর জন্য যে একটা সিচুয়েশন দিয়ে যাচ্ছি, তো সবাই ঘরবন্দি আছি, মানে সবাই হোম স্ট্রাকেন। তো এই হোম স্ট্রাকেন অবস্থায় টু হেল্প ইউ আউট অর টু ইজ আউট ইউর ইস্যুস রিগার্ডিং স্টাডি, তো আমি আমার যে সাবজেক্ট আছে আই ওয়ান্ট টু হেল্প অল দ্য স্টুডেন্ট ইরেসপেক্টিভ অফ তারা কোন স্কুলে পড়ে, কি করছে। তো এখানে আমরা আজকে ক্লাস 9-এর একটা ক্লাস করাবো। আমি ক্লাস 9-এর যে প্রথম যে চ্যাপ্টার আছে, ঠিক আছে, সিবিএসসি টিবিএসসি রেসপেক্টিভ অফ দ্যাট, তোমাদের ক্লাস 9-এর ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে কি সেল দ্য ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ, ঠিক আছে। তো এই চ্যাপ্টারটা আজকে আমরা দেখব। তো এই ভিডিও যেহেতু এগুলি মানে আমি ভিডিওগুলি ইউটিউবের জন্য তৈরি করছি, তো সেখানে আমারও এক্সপিরিয়েন্স ভেরি নিউ। আমি তোমরা সবাই জানো যে আমি একদম নিউ কামার, তো নিউ কামার হিসেবে আমার কিছু লিমিটেশনস তো অবশ্যই আছে। তো আমি চাইবো যে এই যে ভিডিওটা আছে বা এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটাকে আমি স্প্লিট করে 3-4টে পার্টে করাই, ঠিক আছে। তো আজকে এই ভিডিওটা হচ্ছে যে তোমাদের চ্যাপ্টারের ভেরি ফার্স্ট পার্ট, যেটাতে আমরা দেখব সেল কাকে বলে, সেলের ইনভেনশন বা সেলের ডিসকভারি কি করে হয়েছিল, সেলের মধ্যে কি কি ধরনের ভেরিয়েশন থাকতে পারে, সেলের টাইপ কি কি আছে, আর সেল থিওরি, ঠিক আছে। তো চলো চ্যাপ্টারটাকে একটু শুরু করা যাক, ঠিক আছে। তো চ্যাপ্টারটাকে যদি আমরা শুরু করি, তো আমরা দেখো আমরা একটা জিনিস কি জানি যে পৃথিবী বা আর্থ হচ্ছে কি আমাদের সোলার সিস্টেমের এরকম একটা প্ল্যানেট যেটার মধ্যে শুধুমাত্র লাইফ এক্সিস্ট করছে, ঠিক আছে। এটা তো আমাদের কাছে ছোটবেলা থেকে খুব বেশি ক্লিয়ার। তো এখন এই যে লাইফ যে এক্সিস্ট করছে, তো লাইফ কার মধ্যে এক্সিস্ট করছে? লাইফ এক্সিস্ট করছে যারা লিভিং আছে বা লিভিং অর্গানিজমস যারা আছে তাদের মধ্যে কিন্তু লাইফ এক্সিস্ট করছে, ঠিক আছে। তো আমি যদি এখন বলি যে লিভিং অর্গানিজম কারা, তো আমরা জানি যে লিভিং অর্গানিজম হচ্ছে গিয়ে যেই অর্গানিজম কিছু মানে সার্টেন অ্যাক্টিভিটিস ওরা শো করে, যেই অ্যাক্টিভিটিগুলি নিয়ে আমরা বুঝতে পারি যে ওদের মধ্যে লাইফ আছে, ঠিক আছে। তো এইবার এই লিভিং অর্গানিজমের কথা যদি আমরা দেখি, তো এই লিভিং অর্গানিজমের মধ্যে দেখা যায় যে প্রচুর ভ্যারাইটি আছে, ঠিক আছে। মানে অনেক ধরনের লিভিং অর্গানিজম আমরা দেখতে পাই, মেড বি প্লান্ট, অ্যানিমাল, মাইক্রো অর্গানিজম, সে যেটাই হোক, তাদের মধ্যে প্রত্যেকটা লাইফ ফর্মের মধ্যে কিন্তু ভ্যারিয়েশন বা ভ্যারাইটি আমরা দেখতে পাই। এটা আমাদের কাছে মানে জুনিয়র ক্লাসেও এই কনসেপ্টটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। তো এবার যদি দেখি আমরা এই ভ্যারিয়েশনের ওয়ান অফ দ্য ড্রাইভিং ফোর্স ইজ দ্য এনভায়রনমেন্ট ওয়্যার দ্যাট ভ্যারি অর্গানিজম লিভস, মানে কোন পরিবেশে ওই অর্গানিজমটা থাকছে, এটা কিন্তু বিশাল বড় একটা ফ্যাক্টর, ঠিক আছে। তো ইরেসপেক্টিভ অফ কোন এনভায়রনমেন্টে থাকছে, সে কিরকম আছে, ওর বডি ফাংশনস কিরকম আছে, ইরেসপেক্টিভ অফ দ্যাট সবার মধ্যে একটা জিনিস কমন, মানে সব লিভিং অর্গানিজমের মধ্যে একটা কমন ফেনোমেনা আছে ইনস্পাইট অফ অল দিস ভেরিয়েশন, সেটা হচ্ছে গিয়ে সব লিভিং অর্গানিজম নাকি সেল দিয়ে বানানো। এবার কি, তো এইবার এখানে সেল বোঝার আগে যদি আমরা একটু যদি দেখি, আমরা জুনিয়র ক্লাসে একটা ডেফিনেশন পড়েছিলাম সেলের, যে সেলস আর দ্য স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ এনি লিভিং সিস্টেম। আচ্ছা, তো এবার যদি আমি একটু দেখি যে আমরা যে এই যে কথাগুলি বলি যে স্ট্রাকচারাল আর ফাংশনাল ইউনিট, তো আসলে স্ট্রাকচারাল আর ফাংশনাল ইউনিট বলতে কি বোঝা যায়। তো এখন যদি আমরা দেখি এখানে স্ট্রাকচারাল ইউনিট মানে কি, মানে একটা লিভিং অর্গানিজমের বডিলি যে স্ট্রাকচারটা আছে বা বডির যে স্ট্রাকচারটা আছে, সেই স্ট্রাকচারটা তৈরি হয়েছে এই সেল দিয়ে, ঠিক আছে। আর ওই স্ট্রাকচারটা যে বিভিন্ন অ্যাক্টিভিটিস যেগুলি আছে, সেই অ্যাক্টিভিটিগুলিকে ক্যারি আউট করার জন্য এই সেল রেসপন্সিবল, এটা আমরা বুঝি ফাংশনাল ইউনিট কথাটা থেকে, ঠিক আছে। তো এই জায়গাটাকে যদি আমরা একটু এলাবোরেট করি, আচ্ছা,
এই জায়গাটা এলাবোরেট করার আগে একটু একটা ছোট্ট জিনিস আমরা দেখি, ঠিক আছে? তো এখানে এই দুইটা টার্মকে যদি আমরা দেখি, দেখো তো স্ট্রাকচারাল শব্দটা আগে একটু দেখিনি, ঠিক আছে? কারণ আমি প্রথম থেকে তোমাদের বলে রাখি যে সায়েন্স ইজ নট এ সাবজেক্ট অফ মেমোরাইজিং। আমাদের ছোটবেলাতে কি হয়েছে, সব জিনিস আমরা মুখস্থ করেছি, বুঝি না বুঝি সব জিনিস মুখস্থ করেছি, এক্সাম হলে গিয়ে কোয়েশ্চেন কমন পড়লে ভমিট করেছি, ঠিক আছে? তো ওই জিনিসটা ক্লাস 9 অনওয়ার্ডস অ্যাটলিস্ট তোমরা করবে না, বা যদি কারোর ইন্টেনশন থেকে থাকে করার, আমি এখন বারণ করছি, তোমরা মানে এখন তো নতুন নতুন 9-এ উঠেছো, প্রথমত তোমাদের বাজে হ্যাবিটের মধ্যে যেটাকে বাদ দিতে লাগবে, অবশ্যই যাদের এই হ্যাবিটটা আছে যে লার্ন করা সায়েন্সকে, ডোন্ট লার্ন, আন্ডারস্ট্যান্ড। একবার না বুঝলে তুমি বারবার জিজ্ঞেস করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? চলো, তো স্ট্রাকচারাল ইউনিট শব্দটাকে একটু বুঝি। তো স্ট্রাকচারাল ইউনিট জিনিসটাকে যদি আমরা দেখি, তো দেখবে যে এখানে, আচ্ছা এখানে আমরা স্ট্রাকচারাল বা ফান্ডামেন্টাল কথাটাকে একসঙ্গে অ্যাসোসিয়েট করে ফেলি, তাহলে সুবিধা হবে, ঠিক আছে? তো দেখো, তুমি যদি তোমার বাড়ির ওয়ালটাকে যদি দেখো, ঠিক আছে? তো বাড়ির ওয়াল কি দিয়ে তৈরি? আমাদের ইট দিয়ে তৈরি, ব্রিক্স দিয়ে তৈরি। তো তো এই যে দ্য ওয়াল ইজ মেড আপ অফ ব্রিক্স, ঠিক আছে না? তো এই যে ব্রিকগুলি আছে, অনেকগুলি ইট মিলে এই যে ওয়ালটা আছে, এই ওয়ালটাকে ফর্ম করেছে। তো এবার যদি আমরা দেখি, এই যে একটা সিঙ্গেল ইট, ঠিক আছে, এই যে সিঙ্গেল ইটটা, এরকম একটা ইট, দুটো ইট, তিনটে ইট, চারটে ইট, পাঁচটে, ছটে, সাতটা, এরকম করে করে রিপিটেটিভ অ্যাডিশন যখন হয়েছে, একের পর এক একের পর এক একের পর এক একের পর এক, যখন আমরা ইটকে জোড়া দিতে লাগলাম, তখন কিন্তু এই মস্ত বড় ওয়ালটা তৈরি হয়ে গেল। সিমিলারলি আমাদের বডির মধ্যে কি হয়, এই যে একটা সেল, দুটো সেল, তিনটা সেল, চারটা সেল, পাঁচটা সেল, ছটা সেল, এরকম করে করে সেল অ্যাডিশন হতে 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 আলটিমেটলি যে লিভিং অর্গানিজম যেটা আছে, ওই পুরোপুরি একটা লিভিং অর্গানিজমকে গঠন করতে বা স্ট্রাকচার ফর্ম করতে সাহায্য করে, ঠিক আছে? এবার নেক্সট হচ্ছে কি আমাদের ফাংশনাল পার্টটা। আচ্ছা, ফাংশনাল পার্টটা যদি আমরা দেখি, যে তোমার একটা লিভিং অর্গানিজমের বডি, ঠিক আছে? তো এই ফাংশনাল পার্টটা বুঝতে গেলে আমাদের ওই ছোটবেলার বেসিক কনসেপ্টে যেতে লাগবে, যে হোয়াট ডু ইউ মিন বাই লিভিং অর্গানিজম। ক্লাস 1-এ বা ক্লাস 2-তে তোমরা পড়ে এসেছি। তো আমরা কি পড়তাম তখন, যে লিভিং অর্গানিজম, তার মধ্যে গ্রোথ আছে, তার মধ্যে মানে নিউট্রিশন, রেসপিরেশন, ট্রান্সপোর্ট, এক্সক্রিশন, রিপ্রোডাকশন, এই সব জিনিসগুলি যাদের মধ্যে আছে তাদেরকে আমরা বলি কি লিভিং অর্গানিজম, ঠিক আছে? তো দিস আর দ্য ক্রাইটেরিয়া or these are the fundamental properties of a living organism. তো সিমিলারলি এই প্রপার্টিগুলি কিন্তু একটা সেলেরও থাকে, ঠিক আছে? তো একটা ইন্ডিভিজুয়াল সেলের যেহেতু এই প্রপার্টিগুলি আছে, তো এই সবগুলি সেল দিয়ে যখন একটা লিভিং অর্গানিজম তৈরি হবে, তার মধ্যে অবশ্যই এই প্রপার্টিগুলি থাকবে। তো এটাকে আমরা বলতে পারি যে ফাংশনাল অ্যাসপেক্টটা, ঠিক আছে? তো এবার আমরা সেলের ডেফিনেশনটা আমাদের কাছে আশা করি মোটামুটি ভাবে ক্লিয়ার। তো নেক্সট পার্টে যেটা আমরা দেখব, তো এটা তো আমরা সেল কাকে বলে সেটা বুঝলাম। এই সেল যে আমাদের কাছে এসছে বা সেলের যে ডিসকভারি হয়েছে, না হাউ ওয়াজ দ্য সেল ডিসকভার, সেটা আমরা চলো। তো যেটা বলছিলাম যে সেলস আমাদের যেটা ডেফিনেশনে আমরা দেখেছি বা ডেফিনেশন যেটা আমরা বুঝলাম, যে সেল আমাদের বডির স্ট্রাকচারাল আর ফাংশনাল ইউনিট, ঠিক আছে? তো এবার এই কথাটা স্ট্রাকচারাল আর ফাংশনাল ইউনিট যদি বলি, আবার আরেকটা জিনিস তোমরা যেটা যে দেখে এসছো ছোটবেলায় বা পড়ে এসছো ছোটবেলায়, যে সেলস আর জেনারেলি ভেরি ভেরি স্মল ইন সাইজ, বা বলতে পারি আমরা ডেফিনেশনের মধ্যে বা নেট ফেটে যেটা আমরা দেখি, যে সেলস আর জেনারেলি মাইক্রোস্কোপিক ইন নেচার। তো এখানে মাইক্রোস্কোপিক ইন নেচার জিনিসটা আসলে কি? তো মাইক্রোস্কোপিক ইন নেচার মানে হচ্ছে গিয়ে খালি চোখে বা নেকেড আইতে আমরা তাকে দেখতে পারবো না, ঠিক আছে? তো খালি চোখে যেহেতু আমরা সেলকে দেখতে পারবো না, তাই বলে কি দরকার আমাদের? আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট বা একটা ডিভাইস
যে ডিভাইস দিয়ে বা যে যন্ত্র দিয়ে আমরা জিনিসটাকে একটু বড় করে দেখতে পারি, ঠিক আছে, বা একটু ম্যাগনিফাইড ওয়েতে দেখতে পারি। তো তাই বলে আমাদের সিম্পলেস্ট টাইপের যে মাইক্রোস্কোপ, আমাদের সিম্পলেস্ট ফর্ম অফ মাইক্রোস্কোপ কিন্তু হচ্ছে কি আমাদের ম্যাগনিফাইং গ্লাস, ঠিক আছে। তো আর্লিয়েস্ট টাইপ অফ মাইক্রোস্কোপ যদি আমরা দেখি, এগুলি ছিল অন্য কিছুই না, সাধারণ ম্যাগনিফাইং গ্লাস, যেটা দিয়ে ছোট ছোট ইনসেক্টদের খোঁজার জন্য ব্যবহার করা হতো, ঠিক আছে। তো কিন্তু ওই যে ম্যাগনিফাইং গ্লাস, এটা কিন্তু রিয়েল ওয়ার্ল্ড মাইক্রোস্কোপ ছিল না, ঠিক আছে, বা যেটা দিয়ে আমরা একদম সেলকে দেখতে পাই। তো রিয়েল মানে অ্যাকচুয়াল রিয়েল মাইক্রোস্কোপ ডিসকভার যে ভদ্রলোক করেন, ওই সায়েন্টিস্টের নাম হচ্ছে কি অ্যান্টন ভন লিউয়েনহক, ঠিক আছে। অ্যান্টন ভন লিউয়েনহক 17th সেঞ্চুরিতে ফার্স্ট টাইম একটা রিয়েল মাইক্রোস্কোপ তৈরি করলেন। এবার অ্যান্টন ভন লিউয়েনহক কি ধরনের মাইক্রোস্কোপ তৈরি করলেন? তো ওনার যে মাইক্রোস্কোপ ছিল, ওনার মাইক্রোস্কোপটা ছিল গিয়ে অনেকটা এরকম, যে একটা ব্রাস প্লেট ছিল, ঠিক আছে, সাইডে তোমরা ছবি দেখতে পারবে। তো একটা ব্রাস প্লেটের মধ্যে একটা লেন্স লাগানো থাকতো, ঠিক আছে। আর লেন্সটা ছিল জেনারেলি বাইকনভেক্স লেন্স। বাইকনভেক্স লেন্স মানে কি? বাইকনভেক্স লেন্স মানে হচ্ছে কি এরকম টাইপের লেন্স থাকতো, ঠিক আছে, মানে এদিকেও মোটা এদিকেও মোটা, ঠিক আছে। তো এরকম একটা লেন্স একটা ব্রাস প্লেটের মধ্যে এখানে একটা লেন্স লাগানো থাকতো, আর এখানে একটা সিম্পল হোল্ডার থাকতো, ঠিক আছে, যেটার মধ্যে লেন্সটা লাগানো। আর সাইডে থাকতো কি একটা ফোকাস নব, যেটা দিয়ে ওই নিচে যে স্যাম্পলটা দেখা হতো সেটাকে ফোকাস করার জন্য ইউজ করা হতো, ঠিক আছে। আচ্ছা, তো অ্যান্টন ভন লিউয়েনহক প্রথমবার রিয়েল ওয়ার্ল্ড মাইক্রোস্কোপ তৈরি করলেন, আর ওই মাইক্রোস্কোপ তৈরি করার জন্য অ্যান্টন ভন লিউয়েনহককে কিন্তু আজকের দিনে ফাদার অফ মাইক্রোস্কোপি কনসিডার করা হয়, ঠিক আছে। আচ্ছা, তো এইবার যখন আমরা মাইক্রোস্কোপ সম্বন্ধে আমাদের এনসিইআরটি কারিকুলামে খুব বেশি নেই, বাট তোমাদের চ্যাপ্টার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য একটু প্রয়োজন, তাই বলে আমি শর্টে একটু বলে দিলাম। কিন্তু মাইক্রোস্কোপ সম্বন্ধে আরেকটু জানা দরকার, যদিও আমি লিখছি না, সেটা মুখে মুখে বলে দিচ্ছি। মাইক্রোস্কোপি তোমাদের একটা জিনিস একটু কনফিউজ যেটা তোমাদের করতে পারে, সেটা হচ্ছে এখানে কি আমি বলছি ফাদার অফ মাইক্রোস্কোপি অ্যান্টন ভন লিউয়েনহক, বাট তোমরা যদি কোনো সময় ইন্টারনেট বা গুগল সার্চ করো, তখন কিন্তু তোমাদের কম্পাউন্ড মাইক্রোস্কোপ লিখে যদি দাও যে কম্পাউন্ড মাইক্রোস্কোপ কে আবিষ্কার করেছেন বা কে ডিসকভার করেছেন, তখন তোমাদের নাম কিন্তু অ্যান্টন ভন লিউয়েনহক দেখাবে না, তখন দেখাবে গিয়ে জ্যাকারিয়াস জেনসেন আর হেন্স জেনসেন। আচ্ছা, তো ওই জায়গাটা একটু দেখি, ঠিক আছে। তো 1590-তে নেদারল্যান্ডে দুজন লোক, জ্যাকারিয়াস জেনসেন এবং তার বাবা হেন্স জেনসেন, তারা কিন্তু ফার্স্ট টাইম মাইক্রোস্কোপের যে কনসেপ্ট আছে সেটা ডেভেলপ করেছিল। তারা কি করলো, একটা হলো সিলিন্ড্রিক্যাল টিউবের মধ্যে দু মাথাতে দুইটা লেন্স মাউন্ট করলো, ঠিক আছে। তো ওইটা যদিও মানে বাস্তবে কোনোদিন প্রকাশিত হয়নি, বা ওইটা মানে বলতে পারি যে ফ্রুটফুল ছিল না বা ইউজফুল ছিল না, কিন্তু কনসেপ্ট কিন্তু ছিল ওদেরই। তাই বলে এখন অবধি গুগলের মধ্যে কিন্তু আমরা সেটাই দেখতে পাই যে কম্পাউন্ড মাইক্রোস্কোপ ফার্স্ট টাইম হেন্স জেনসেন আর জ্যাকারিয়াস জেনসেন ডিসকভার করেছেন, ঠিক আছে। আচ্ছা, তারপর 1609-এ গ্যালিলি কিছুটা চেষ্টা করলেন, সেম কনসেপ্টে একটা হলো সিলিন্ড্রিক্যাল টিউবের মধ্যে মাউন্ট করলেন, আর ওই কনসেপ্ট মেনেই কিন্তু আমাদের আজকের দিনে যে মাইক্রোস্কোপ আছে সেটা হয়েছে, ঠিক আছে। তো মাইক্রোস্কোপি নিয়ে খুব বেশি কথা বলে লাভ নেই, যেহেতু এটা আমাদের সিলেবাসের পার্ট না। আলাদা করে সেপারেট একটা ভিডিও করে দেবো, যারা তোমরা এনটিএসসি দেবে বা যারা কেভিপিআই এর জন্য এখন থেকে রেডি হচ্ছ তাদের জন্য। আমাদের নেক্সট টপিক হচ্ছে গিয়ে ডিসকভারি অফ সেল, ঠিক আছে। তো ডিসকভারি অফ সেল নিয়ে আমরা যেটা দেখলাম বা যেটা আমরা জানি যে ইংলিশ সায়েন্টিস্ট রবার্ট হুককে কিন্তু সেল ডিসকভারির পুরো ক্রেডিট দেওয়া হয়। অ্যাকচুয়ালি রবার্ট হুক কি করেছিল দেখো, রবার্ট হুক উনি সেলফ ডিজাইন্ড একটা প্রিমিটিভ মাইক্রোস্কোপ ইউজ করলেন। রবার্ট হুক কি করেছিল, রবার্ট হুক একটা প্রিমিটিভ টাইপের মাইক্রোস্কোপ ইউজ করেছে, এবং ওই মাইক্রোস্কোপ ইউজ করে উনি কোয়ার্কাস প্ল্যান্টের বার্ক দেখছিলেন, ঠিক আছে, মানে আউটার কভারিং অফ দ্য প্ল্যান্ট, ঠিক আছে। তো উনি যখন ওই কোয়ার্কাস গাছের বার্কের স্লাইস দেখছিলেন, মানে স্লাইস মানে কি খুব পাতলা করে কাটা সেকশন, ঠিক আছে। তো যখন উনি ওই স্লাইসগুলি দেখছিলেন, উনি দেখলেন যে কিছু রিপিটিং হেক্সাগোনাল শেপ স্ট্রাকচার, ঠিক আছে, কিছু রিপিটেড
হেক্সাগোনাল শেপ উনি স্ট্রাকচার দেখতে পেলেন, উনি ওই স্ট্রাকচারগুলিকে নাম দিলেন গে সেল, ঠিক আছে। কিন্তু পরবর্তী সময়ে আমরা ডিউ টু দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স এখন যেটা বুঝতে পারি যে এই যে রিপিটিং হেক্সাগোনাল স্ট্রাকচারগুলি ছিল, দিস ওয়ার নট অ্যাকচুয়ালি সেলস বাট দিস ওয়ে দ্য সেল ওয়াল, ঠিক আছে। আচ্ছা, তারপর কি আছে দেখো, তো উনি কোয়ারকাস গাছের স্লাইস দেখলেন, হেক্সাগোনাল শেপ স্ট্রাকচারস কিছু দেখলেন, তো ওই সব জিনিসগুলিকে আমরা তো তখনকার উনি বললেন যে সেল ডিসকভার করেছেন। তো অ্যাকচুয়ালি এই যে শব্দটা সেল শব্দটা ডিরাইভ করা হয়েছে এটা ল্যাটিন টার্ম সেলা থেকে, ঠিক আছে। এই সেলা যে টার্মটা আছে, সেলা শব্দের মানে হচ্ছে কি স্মল রুমস বা স্মল কম্পার্টমেন্ট। এখানে কেউ কেউ এটাকে সেলা থেকে ডিরাইভ করে বলে, কেউ কেউ আবার বলে যেটা সেলুলি টার্ম থেকে ডিরাইভ করা হয়েছে। যাই হোক, সেলা থেকে হোক বা সেলুলি থেকে হোক, দুটোটারই মানে কিন্তু এক, দুটোটার মানে হচ্ছে গিয়ে তোমার স্মল কম্পার্টমেন্টস, ক্লিয়ার। আচ্ছা, তো এই স্মল কম্পার্টমেন্ট যেটা আছে ওই স্মল কম্পার্টমেন্ট দিয়ে তোমার আচ্ছা এই স্মল কম্পার্টমেন্ট বা স্মল রুম শেপ যে হেক্সাগোনাল স্ট্রাকচারগুলি ছিল, দিস ওয়্যার দ্য কম্পোনেন্টস অফ এ কোয়ারকাস প্লান্টস বার্ক, ঠিক আছে। লেটার অন রবার্ট হুক কি করলো, রবার্ট হুক একটা মানে উনি কি কি কাজ করেছেন ওইটা নিয়ে একটা বই পাবলিশ করলেন, যে বইয়ের নাম ছিল গিয়ে তোমার মাইক্রোগ্রাফিয়া, ঠিক আছে। রবার্ট হুক পাবলিশড এ বুক কল্ড মাইক্রোগ্রাফিয়া। এটা উনি 1665 এই করেছেন, যে ইয়ার উনি এই সেল ডিসকভার করেছিলেন, ঠিক আছে। আচ্ছা, মাইক্রোগ্রাফিয়া বইয়ের মধ্যে উনি কি বলেছেন, উনি আবার বললেন যে দিস সেলস আর নাথিং বাট দ্য বেসিস অফ লাইফ, মানে সেল আসে বলেই লাইফ আসে, ঠিক আছে। আচ্ছা, তো এবার নেক্সট আমরা যে জিনিসটা দেখব, সেলের ভ্যারিয়েশন বা সেলের কি কি ইন্টারনাল পার্টস আছে সেটা আমরা দেখব। সেটা দেখার আগে একটা ছোট্ট জিনিস যেটা সব সেলের উপর অ্যাপ্লিকেবল, সেই জিনিসটা একটু দেখে নিই। সেটা হচ্ছে তোমাদের সেল থিওরি। অ্যাকচুয়ালি সেল থিওরি বলতে কি বোঝা যায় দেখো, নেক্সট হচ্ছে কি আমাদের সেল থিওরি। এবার সেল থিওরিটা যদি দেখি আমরা, সেল থিওরি বুকের মধ্যে অনেক সময় ইয়ারগুলি একটু গড়মিল করে, কিন্তু অ্যাকচুয়ালি সেল থিওরি যেটা আছে আমাদের, সেল থিওরির মধ্যে তিনটা ইয়ার আছে, ঠিক আছে। একটা হচ্ছে কি 1838, একটা হচ্ছে কি 1839, আর একটা হচ্ছে কি তোমাদের 1855। অ্যাকচুয়ালি কি হয়েছে দেখো, তো 1838-এ, ঠিক আছে, ম্যাথিয়াস জ্যাকব স্লেইডেন বলে একজন সায়েন্টিস্ট, ঠিক আছে। আচ্ছা, 1838-এ যেটা তোমাদের বইয়ের মধ্যে স্লেইডেন এন্ড সোয়ান বলে থাকে, তো স্লেইডেনের পুরো নাম হচ্ছে কি ম্যাথিয়াস জ্যাকব স্লেইডেন। তো স্লেইডেন ছিলেন একজন বটানিস্ট, ঠিক আছে। স্লেইডেন ওয়াজ এ বটানিস্ট। তো বটানিস্টরা কি করে, বটানিস্টরা জেনারেলি ওরা গাছপালা নিয়ে স্টাডি করেন, ঠিক আছে, প্লান্টস নিয়ে স্টাডি করেন। তো বিং এ বটানিস্ট উনি কি বলেন যে সব প্লান্টের বডি সেল দিয়ে বানানো, ঠিক আছে। এটা উনি বললেন কবে, 1838-এ। নেক্সট ইন দ্য ফলোইং ইয়ার আরেকজন সায়েন্টিস্ট যার নাম হচ্ছে গিয়ে তোমার থিওডর সোয়ান। তো সোয়ান উনি ছিলেন কি একজন জুলজিস্ট, মানে অ্যানিমালস নিয়ে উনি স্টাডি করতেন। তো উনি কি বললেন, উনি বললেন সব অ্যানিমালের বডি সেল দিয়ে বানানো, ঠিক আছে। তো ওদের এই দুইটা জিনিস মিলে যে অল অ্যানিমালস আর মেড আপ অফ সেল এন্ড অল প্লান্টস আর মেড আপ অফ সেল, এই দুটো জিনিসকে একসঙ্গে জয়েন করলে কি হয়। তখনকার দিনে কি ছিল, একটা জিনিস বলে রাখি তোমাদের, তখন কিন্তু আমাদের এই মাইক্রো অর্গানিজম বা এসব নিয়ে খুব বেশি কনসেপচুয়াল নলেজ লোকেদের ছিল না, ঠিক আছে। তো জেনারেলি যেটা কনসিডার করা হতো যে দুনিয়ার মধ্যে দু রকমের অর্গানিজমস আছে, একটা হচ্ছে অ্যানিমাল আর একটা হচ্ছে গিয়ে প্লান্ট, ঠিক আছে, মানে দুটো গ্রুপের অর্গানিজম আছে। তো এটা এই সব প্লান্ট আর অ্যানিমাল যেহেতু সেল দিয়ে বানানো,
তাই বলে দুইটাকে অ্যাডিশন করলে আমরা বলতে পারতাম তখনকার সময় যে অল লিভিং অর্গানিজম আর মেড আপ অফ সেল। ঠিক আছে, তো এই শব্দটা বা এই জিনিসটার কিন্তু নাম হয়ে গেল সেল থিওরি। ঠিক আছে, কিন্তু ওদের যে মানে স্লেডেন আর সোয়ানের যে প্রপোজ যে সেল থিওরি আছে, এটার কিন্তু একটা বিশাল বড় লিমিটেশন হচ্ছে কি, এরা বলছে সব লিভিং অর্গানিজম সেল দিয়ে বানানো, কিন্তু ওই যে সেল দিয়ে যে লিভিং অর্গানিজমের বডি বানানো, সেই সেলটা আদৌ কোত্থেকে এসছে সেটার কোনো সায়েন্টিফিক বেসিস ওরা বলতে পারেনি। ঠিক আছে, তো এই যে লিমিটেশনটা ওদের আছে, এই লিমিটেশনটাকে কে সলভ করলো? এই লিমিটেশনটা রাদার গিয়ে সলভ হলো গিয়ে 1855 এ। ঠিক আছে, 1855 এ একজন জার্মান ফিজিওলজিস্ট আর অ্যানথ্রোপোলজিস্ট একজন ছিলেন, ওনার নাম হচ্ছে গিয়ে তোমার রুডolf ভিরচো। ঠিক আছে, তো রুডolf ভিরচো কি বললেন? রুডolf ভিরচো 1855 এ বললেন omnis celluli cellula। ঠিক আছে, তো উনি বললেন যে omnis celluli cellula। ঠিক আছে, তো এটার মানে কি যে all cells arise from pre-existing cell। এটাকে যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করি তাহলে হয়ে যাবে কি all cells arise from pre-existing cell। মানে বডির মধ্যে প্রত্যেকটা সেল যেটা আছে এটা কোনো না কোনো আগের একটা সেল ছিল সেটা থেকে তৈরি হয়েছে। ঠিক আছে, মানে আমাদের হিউম্যান বডিতে ধরো হিউম্যান ইজ আ মাল্টিসেলুলার অর্গানিজম, একটা হিউম্যানের এক্সাম্পল ধরছি, তো হিউম্যান তো মাল্টিসেলুলার অর্গানিজম, বডিতে ট্রিলিয়ন্স অফ সেল আছে, তো এই ট্রিলিয়ন্স অফ সেল কিন্তু একটা সিঙ্গেল সেল থেকে তৈরি হয়েছিল, সেই সিঙ্গেল সেলটার নাম হচ্ছে কি জাইগোট। ঠিক আছে, একটা সিঙ্গেল সেল ছিল, একটা থেকে দুটো হয়েছে, দুটো থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, এরকম করে করে বাড়তে 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 আফটার রিপিটেড মাল্টিপ্লিকেশন বা রিপিটেড ডিভিশন অফ দ্য সেল, আজকে আমাদের বডিতে একটা সেল থেকে ডিভিশন হতে 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 ট্রিলিয়ন্স অফ সেলে পরিবর্তিত হয়েছে বা কনভার্টেড হয়েছে। ঠিক আছে, তো এই ছিল আমাদের সেল থিওরি ইন শর্ট। তো নেক্সট যদি আমরা দেখি, নেক্সট আমাদের যেটা দেখতে লাগবে সেটা হচ্ছে কি মরফোলজি আর ইন্টারনাল স্ট্রাকচার অফ এ টিপিক্যাল সেল। ঠিক আছে, এইবার দেখো মরফোলজি অফ এ টিপিক্যাল সেল যদি আমরা দেখি, তো টিপিক্যালি ডিপেন্ডিং আপন দ্য নাম্বার অফ সেল, ঠিক আছে, ডিপেন্ডিং আপন দ্য নাম্বার অফ সেল দ্যাট ইজ প্রেজেন্ট ইন দ্য বডি অফ এ লিভিং অর্গানিজম, তো লিভিং অর্গানিজমকে আমরা কিন্তু তার বডিতে কটা সেল আছে সেটার উপর ডিপেন্ড করে দুটো পার্টে ক্যাটাগরাইজ করতে পারি। ঠিক আছে, একটা গ্রুপকে আমরা বলি গিয়ে ইউনিসেলুলার অর্গানিজম, আরেকটা গ্রুপকে আমরা বলি গিয়ে মাল্টিসেলুলার অর্গানিজম। ঠিক আছে, তা এখন তোমার যেটা বুঝতে লাগবে যে ইউনিসেলুলার অর্গানিজম আমরা কাকে বলবো এবং মাল্টিসেলুলার অর্গানিজম আমরা কাকে বলবো। ঠিক আছে, তো ইউনিসেলুলার যদি আমরা দেখি, all those living organisms whose body comprises of a single cell are called unicellular organism. For example ধরো ব্যাকটেরিয়া ধরতে পারো। ঠিক আছে, তো এরা হচ্ছে সবাই ইউনিসেলুলার, যাদের বডির মধ্যে একটা সেল আছে, আর যাদের বডির মধ্যে মোর দেন ওয়ান সেল আছে তাদেরকে আমরা বলবো কি মাল্টিসেলুলার অর্গানিজম। ঠিক আছে, তো এবার মাল্টিসেলুলার আর ইউনিসেলুলারের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি আসে দেখো। বেসিক ডিফারেন্সটা হচ্ছে কি এদের বডির মধ্যে ফাংশনাল অ্যাবিলিটিতে অনেক ডিফারেন্স আছে। ঠিক আছে, স্ট্রাকচারালি ঠিক আছে, স্ট্রাকচারালি ডিফারেন্স থাকবে, কারণ ইউনিসেলুলার যেহেতু একটা সিঙ্গেল সেল দিয়ে তৈরি, বডির সাইজ ছোট হবে, এবং মাল্টিসেলুলার যেহেতু অনেকগুলি সেল দিয়ে তৈরি, দুটা চারটা পাঁচটা হাজারটা 2000টা 5000 10,000 মিলিয়ন ট্রিলিয়ন অনেক কিছু হতে পারে, তো সাইজ। আচ্ছা, তো দেখো কম্পেয়ার যদি আমরা করি, সাইজ ছোট হবে
বড় হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে নেক্সট যেটা ফাংশনাল অ্যাবিলিটি, যেটা আমাদের সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। ফাংশনাল অ্যাবিলিটিটাকে যদি দেখি আমরা, তাহলে ফাংশনাল অ্যাবিলিটিতে কি হবে? ফাংশনাল অ্যাবিলিটি এখানে একটা সেল সব কাজ করবে, একটা সেল, one cell performs all activities, ঠিক আছে। আর এখানে কি হবে, মানে more than one cell will perform all the activities। তো দেখো একটা জিনিস আমরা সিম্পল এখানে বুঝতে পারি যে যেহেতু একটা সেল সব কাজ করছে বডির, তাই বলে কিছুটা লিমিটেশন তো থাকবেই, ঠিক আছে। তুমি যদি অ্যাট এ টাইম অনেকগুলি কাজ একসঙ্গে রেগুলেট করতে চাও, তাহলে কোনোটা কাজে কি হবে, কোনোটা কাজে তুমি একদম পারফেক্টলি করতে পারবে না। সেটা আমরা এই ক্ষেত্রে কিন্তু দেখতে পারি ইউনিসেলুলারের মধ্যে। আর মাল্টিসেলুলারের মধ্যে যেহেতু অনেকগুলি সেল মিলে, মানে এক একটা সেল এক একটা কাজের জন্য স্পেশালাইজড, এক একটা সেল বলতে পারো বা এক একটা গ্রুপ অফ সেল বলতে পারো, তারা আলাদা আলাদা কাজের জন্য যেহেতু স্পেশালাইজড, তো তাদের মধ্যে এফিসিয়েন্সি মানে ওয়ার্ক এফিসিয়েন্সি যেটা আছে সেটা কিন্তু অনেকটা বেশি থাকে, ঠিক আছে। তো এই যে ওয়ার্ক এফিসিয়েন্সি বা ফাংশনাল অ্যাবিলিটির উপর যে ডিফারেন্সটা, সেটাকে আমরা যদি একটা স্ট্যান্ডার্ড টার্মে দেখি বা একটা স্ট্যান্ডার্ড টার্মে যদি ডিনোট করি, তাহলে আমরা বলতে পারি যে ডিভিশন অফ লেবার, ঠিক আছে। ডিভিশন অফ লেবার মানে কি, ওয়ার্কিং অ্যাবিলিটি যেটা আছে মানে কাজের ক্ষমতা যেটা আছে, কাজটাকে ডিস্ট্রিবিউট করে করা, ঠিক আছে। একা করতে গেলে কোনোটাই ঠিক করে করতে পারবে না, সবাই মিলে যদি করে বা আলাদা মানে আলাদা আলাদা করে গ্রুপিং করে যদি করে, তাহলে কাজগুলি পারফেক্টলি করতে পারবে, ঠিক আছে। থার্ড পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে লাইফ স্প্যান। তো যেহেতু এটা সিঙ্গেল সেল, দেখো মানুষের বা যে কোনো লিভিং অর্গানিজমের, ঠিক আছে, মানে আমরা ছোটবেলায় দাদু ঠাকুমা থেকে যখন গল্প শুনেছো, সেই গল্পের মধ্যে নিশ্চয়ই শুনেছো যে যার জন্ম যারা আছে তার মৃত্যু আছে, মানে one who is born, it is a certain for that organism to die, ঠিক আছে। তো ইউনিসেলুলারের বডির মধ্যে দেখো যেহেতু একটাই সেল আছে, এই সেল যেদিন মারা যাবে, যেদিন কাজ বন্ধ হয়ে যাবে, সেদিন অটোমেটিক্যালি সব ওই পুরো অর্গানিজমটাই মারা যাবে, ঠিক আছে না। একটা সেল মারা গেলেই পুরো অর্গানিজম শেষ। তো এই যে জিনিসটা আছে, তার জন্য এদের লাইফ স্প্যানটা জেনারেলি হয় কি শর্ট লাইফ স্প্যান, ঠিক আছে। আর মাল্টিসেলুলারের কথা যদি আমরা বলি, তো মাল্টিসেলুলারের বডির মধ্যে কি হয়, যেহেতু বডি ইজ মেড আপ অফ নিউমারাস সেলস, তো এদের লাইফ স্প্যানটা জেনারেলি লঙ্গার হয়, মানে একটা সেল মারা গেলেই যে পুরো সেল বাদ হয়ে যাবে সেটা না। আর ডিভিশন তো সেলের মধ্যে কন্টিনিউয়াস প্রসেস চলতেই থাকে, যেটা আমরা ওই রুডলফ ভিরচোর পস্টুলেট থেকে যেটা বুঝলাম যে অমনিস সেলুলার সেলুলার মানে কন্টিনিউয়াস ডিভিশন তো চলবে, তাই বলে একটা সেল মারা গেলে কিছু হবে না। তো ইন দ্য কন্ট্রারি আমরা বলতে পারি কি এদের লাইফ স্প্যান জেনারেলি লঙ্গার হয়, ঠিক আছে। তো এখানে মাল্টিসেলুলার আর ইউনিসেলুলারের কথাতে দেখো একটা জিনিস যেটা আমি এখানে বললাম, দে আর জেনারেলি স্মল আর দে আর জেনারেলি লার্জ, ঠিক আছে। এটা কিন্তু এখানে যে স্মলটা, এখানে একটা সেল ছোট, আর এখানে আচ্ছা এখানে অর্গানিজমের সাইজ ধরো এটা ইউনিসেলুলারের, মাল্টিসেলুলারের সাইজ ধরো এটা, ঠিক আছে। বাট এই যে সাইজটা, এটা কিন্তু একটা না, অনেকগুলি মিলে তৈরি হয়েছে, ঠিক আছে না। অনেকগুলি সেল রিপিট হয়ে 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 আলটিমেটলি একটা বড় অর্গানিজম তৈরি হয়েছে। এখন কথা একটা আসছে আমার মনে যে হোয়াই আর সেলস জেনারেলি স্মল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন তোমাদের জন্য। সেল ছোট কেন? এই যে মাল্টিসেলুলার অর্গানিজম আছে, মাল্টিসেলুলার অর্গানিজমের বডির মধ্যে দেখো অনেকগুলি সেল দিয়ে এই পুরো অর্গানিজমটা তৈরি। তো এই অনেকগুলি সেল দিয়ে অর্গানিজমটা না তৈরি হয়ে এটা একটা সিঙ্গেল সেল দিয়ে তো তৈরি হতে পারতো, নিশ্চয়ই পারতো। তো লিমিটেশন আছে কি কিছু, যে বড় হলে কিছু ডিমেরিট আছে কি সেলের? নিশ্চয়ই আছে, তাই বলে তো নেচার এটাকে সিলেক্ট করেছে যে সেল ছোটই থাকবে। আচ্ছা, তো মেইন দুটো পয়েন্ট, যে দুটো পয়েন্ট আমরা ডিসকাস করব যে সেল জেনারেলি ছোট কেন হয়।
একটা হচ্ছে দেখো, একটা হচ্ছে কি আমাদের প্রত্যেকটা সেলের কাজ কি, ওই যে লাইফ প্রসেস বা লাইফের যে অ্যাক্টিভিটি আছে, মানে লিভিং এন্টাইটিটাকে মেনটেন করার জন্য যে অ্যাক্টিভিটিগুলি করতে লাগে সেটাকে এফিশিয়েন্টলি ওর মেনটেন করতে লাগবে। তো ওই কাজের এফিসিয়েন্সি মেনটেন করতে গেলে কিন্তু আমাদের সেলে ছোট হওয়া দরকার। একটা প্রথম জিনিস যেটা বলবো, ধরো এটা একটা সেল, ঠিক আছে? আচ্ছা, সেলের মিডলে এই জায়গাটা তোমাদের বলা হয়নি, আমি বলবো যে সেলের মিডলে কি আছে, একটা ডিপলি স্টেইনড স্ট্রাকচার আছে। মানে একটা ধরো এটা ধরো একটা পার্টিকুলার কালারের, তোমরা ল্যাবের মধ্যে নিশ্চয়ই দেখবে, ধরো এটা একটা সেল, ঠিক আছে? তো এই সেলের মিডলে সাইডের তুলনায় একটু ডিপ আরেকটা জিনিসকে আমরা দেখতে পাই। তো ওই জিনিসটাকে আমরা বলি যে নিউক্লিয়াস। আমাদের যেরকম ব্রেইন আছে, নিউক্লিয়াসটাকে কিন্তু আমরা সেলের ব্রেইন হিসেবে ট্রিট করতে পারি, ঠিক আছে? ইট ইজ দ্য ওয়ান হু কন্ট্রোলস অলমোস্ট অল দ্য অ্যাক্টিভিটিস দ্যাট আর টেকিং প্লেস উইদিন এ সেল, ঠিক আছে? তো এই জায়গাতে ধরো এখান থেকে একটা সেল থেকে ট্রান্সপোর্ট হতে লাগবে জিনিস, ঠিক আছে না? তারপর একটা সেল আরেকটা সেলের সঙ্গে কমিউনিকেশনের প্রয়োজন আছে। আর তো এই জিনিসটা দেখো, সেল যদি বড় হয়, ট্রান্সপোর্ট হতে হতে হয়তো বা জিনিসটা নষ্ট হয়ে যাবে, কমিউনিকেশন একটা গ্যাপ তৈরি হবে, তো এগুলি হতে দিতে পারা যায় না। তাই বলে এটাকে শর্টে আমরা যদি বলি, একটা ছোট নিউক্লিয়াস কি করতে পারে, একটা নিউক্লিয়াস অল্প অ্যামাউন্টের সাইটোপ্লাজমকে কন্ট্রোল করতে পারে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের কিন্তু সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম এগুলি বলা হয়, এগুলি আসছে একটু পরে, ঠিক আছে? তো একটা নিউক্লিয়াস খুব অল্প অ্যামাউন্টের সারাউন্ডিং এর ফ্লুইডটাকে কন্ট্রোল করতে পারে, তাই বলে সেল ছোট হয়। আর দ্বিতীয়ত কারণ যেটা, সেটা হচ্ছে কি আমাদের সারফেস এরিয়া টু ভলিউম রেশিওটাকে ফিক্স রাখার জন্য। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। দেখো, এবার সারফেস এরিয়া টু ভলিউম রেশিও অ্যাকচুয়ালি কি? আচ্ছা, এটা বোঝার জন্য একটা এক্সাম্পল আমরা চলো কনসিডার করি। তোমরা সবাই রুবিক্স কিউব নিয়ে খুব খেলাধুলা করো, তো চলো আমরা রুবিক্স কিউব নিয়ে আজকে বায়োলজি বুঝি। তো একটা রুবিক্স কিউবকে যদি আমরা কনসিডার করি, সাপোজ এটা একটা রুবিক্স কিউবের একটা ফেস ধরলাম আমরা, ঠিক আছে? 3D ফিগার। আচ্ছা, চলো 3D বানানোর চেষ্টা করি। আচ্ছা, তো রুবিক্স কিউবে একটা জিনিসকে যদি, মানে একটা স্মল কিউব যেটা আছে, এটাকে যদি আমি 1 ইউনিট করে ধরি, ঠিক আছে? তাহলে এই বড় কিউবটার কত হলো, একটা সাইড 3 ইউনিট করে হলো, মানে লেন্থ তো 3, ব্রেথ ও 3, হাইট ও 3। তাহলে সারফেস এরিয়া কত বড় কিউবটার? সারফেস এরিয়ার ফর্মুলা কি? 6 স্কয়ার। তাহলে 6 ইনটু 3 স্কয়ার, তাহলে কত? 6 ইনটু 9, দ্যাট ইজ 54, ঠিক আছে? আচ্ছা, আর সেম বড় কিউবটার, আচ্ছা আমি এখানে বিগ কিউব লিখে নিচ্ছি, ঠিক আছে? তো এখানে যদি আমরা এটার যদি ভলিউম কনসিডার করি বড়টা, তাহলে কি হবে? ফর্মুলা কি? a কিউব, তার মানে 3 ইনটু 3 ইনটু 3, তখন কি হবে দেখো। তাহলে আচ্ছা, এটাকে 54 না লিখলেও চলে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক ধরে নিয়ে এটা 54 আসবে, এটা কত? 3 ইনটু 3 9, 9 ইনটু 3 27। তাহলে সারফেস এরিয়া টু ভলিউম রেশিও যদি বলি আমরা, সারফেস এরিয়া টু ভলিউম রেশিও কত? 54/27, দ্যাট ইজ 2:1। এটা হচ্ছে কি বড় কিউবের জন্য। আর ছোট কিউবগুলির জন্য যদি আমরা ধরি, তাহলে কি হচ্ছে দেখো। তাহলে ছোট কিউবের জন্য সারফেস এরিয়া কত? 6 ইনটু সাইড স্কয়ার, 6 স্কয়ার, তাহলে 6 ইনটু 1, দ্যাট ইজ 6। আর ভলিউম কত? a কিউব, 1 ইনটু 1 ইনটু 1, দ্যাট ইজ 1।
তাহলে সারফেস এরিয়া বাই ভলিউম কত 6:1, ঠিক আছে। তো জেনারেলি এখান থেকে আমরা বুঝতে পারি যে এই যে রুবিক্স কিউব এর জন্য রুবিক্স এটা ধরো একটা মাল্টিসেলুলার অর্গানিজম, ঠিক আছে। যদি এটা এন্টায়ারলি একটা বড় সেল দিয়ে তৈরি হতো, একটা সিঙ্গেল সেল দিয়ে যদি এই বড় অর্গানিজমটা তৈরি হতো, তাহলে তার সারফেস এরিয়া টু ভলিউম রেশিও কত হতো 2:1। ওয়্যারএস এটা ছোট 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 মানে একটা মাল্টিসেলুলার অর্গানিজম ছোট ছোট অনেকগুলি সেল দিয়ে তৈরি, তখন কি হবে সারফেস এরিয়া টু ভলিউম রেশিওটা অটোমেটিক্যালি বেড়ে যাবে। অবভিয়াসলি আমরা বুঝতে পারি 6:1 ইজ অবভিয়াসলি গ্রেটার দ্যান 2:1, ঠিক আছে না। তো সারফেস এরিয়া টু ভলিউম রেশিওটা হাই রাখার জন্য সেলটার ছোট হওয়া প্রয়োজন, আর অবশ্যই পাশাপাশি থাকবে কাজের এফিসিয়েন্সি, ঠিক আছে। আচ্ছা, কাজের এফিসিয়েন্সির জায়গাতেও এই নিউক্লিয়াস কাকে বলে, সাইটোপ্লাজম কাকে বলে, সেগুলিতে আমরা আসছি একটু পরে।